আসসালামু আলাইকুম। আমাদের চট্টগ্রাম বন্দর অকার্যকর থাক, আমাদের চট্টগ্রাম বন্দরের জাহাজ মাল খালাস করতে ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ সময় নিক, আমাদের অর্থনৈতিক স্থবিরতা চলুক, এটা কারা চায়? ইন্ডিয়া চায়। আর কারা চায়? যারা ইন্ডিয়ান দোসর, ইন্ডিয়ান লেসপেন্সার বাংলাদেশে, যারা দুর্নীতিবাজ, যারা মানুষের টাকা লুটে লুটে খায়, তারা চায়। একটা জাহাজ যখন ৩ দিন পর যখন মাল খালাস করতে পারে না, তখন সেই মালের উপরে সারচার্জ আরোপিত হয়। সারচার্জ মানে হচ্ছে এক্সট্রা একটা খরচ আরোপিত হয়, যে খরচটা সরকার দেয় না, জাহাজ কোম্পানি দেয় না, পণ্য যে আমদানি করছে সে দেয় না। দেয় কে? দেয় আমাদের মতো সাধারণ ভোক্তারা, যারা একটা পণ্যের দাম ১০ টাকা হলে এই শুধু জাহাজ ডিলের কারণে আরও দেখা যাচ্ছে ২ টাকা ৩ টাকা এক্সট্রা খরচ তাদেরকে বহন করতে হয়। এর ফলটা আমরা ভোগ করি, আমরা সাধারণ জনগণ। দেশের স্বাধীনতা পরবর্তী এত বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত আমরা আমাদের এই বন্দরকে সক্রিয় এবং আন্তর্জাতিক মানের করতে পারি নাই, শুধু এই চক্রের কারণে। ইন্ডিয়া চায়নি, ইন্ডিয়ার দোসররা চায়নি, দুর্নীতিবাজ লোকজন চায়নি। আপনারা মনে হয় সম্প্রতিকালে একটা বিষয় ভুলে গেছেন। বন্দর নিয়ে যে অস্থিতিশীলতা তৈরি করার একটা চক্রান্ত আমাদের মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা জনাব সাখাওয়াত সাহেব বলেছেন, একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের হিস্ট্রি উনি তুলে ধরেছেন। কে চেয়েছে? এখন সাইফ পাওয়ারটেক। সাইফ পাওয়ারটেক কে? সাইফ পাওয়ারটেক হচ্ছে আর একজন দুর্নীতিবাজ, ফ্যাসিবাদের দোসর একটা কোম্পানি, যে কোম্পানি এত বছর ধরে লুটপাট করে খাচ্ছে এই বন্দরটাকে, যে কোম্পানির টাকা বিভিন্ন রাজনীতিবিদদের পকেটে, বিভিন্ন আমলার পকেটে, আমরা সবাই জানি। তারা মিলে কি করছে? এটাকে ষড়যন্ত্র করে এই বন্দরটাকে কার্যকর করতে দিচ্ছেন না। ২ নম্বর হচ্ছে যে এই বন্দরটা কার্যকর হলে চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের যে গতিশীলতা আসবে, সেটা ইন্ডিয়ার জন্য শুভকর নয়, ইন্ডিয়ানরা মনে করছে। যার কারণে ইন্ডিয়ার একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ইনফ্লুয়েন্স ছিল এত বছর ধরে, যেন চট্টগ্রাম বন্দরটা কার্যকর করতে না পারি আমরা। বিগত সরকারের সময় চট্টগ্রাম বন্দরকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছিল। আজ আমরা এমন একটা উদ্যোগ নিয়েছি, যে উদ্যোগের ফলে এই বন্দরটা কার্যকর হবে, সেই উদ্যোগটাকে আমরা বাধাগ্রস্ত করছি এবং জাতীয় একটা ক্রাইসিস ইস্যুতে তৈরি করে ফেলেছি। কার সাথে? আপনারা বুঝে দেখেন। রোহিঙ্গা একটা ইস্যু, যে ইস্যুটা এতদিন ধরে আমাদের বাংলাদেশে অবহেলিত। আমরা রোহিঙ্গাদের ভার বইতে 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 এখন ক্লান্ত বাংলাদেশের মানুষ। এ পর্যন্ত রোহিঙ্গাদের নিয়ে কোনো রকমের কার্যকর কোনো উদ্যোগ আমাদের কেউ নিয়েছে? সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? কোনো রাজনীতির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? আমাদের শেখ হাসিনার আমলে যারা বিরোধী রাজনীতি ছিলেন, তারা কি কেউ একবার উচ্চারণ করেছেন এই ইস্যুটাকে নিয়ে? যখন এই সরকার রোহিঙ্গা ইস্যুটাকে নিয়ে উদ্যোগ নিল, তখন প্রথমে এটা পছন্দ হয়নি কার? ইন্ডিয়ার, ভারতের। ভারত চায় না বাংলাদেশে রোহিঙ্গা ইস্যু সমাধান হোক। আর কারা চায় না? ভারতের দোসররা, ভারতের লেসপেন্সাররা, দালালরা, এই দুর্নীতিবাজ লোকগুলা, যারা ভারতের স্বার্থ বাংলাদেশে বসে সার্ভ করে যাচ্ছে। আমাদের এই করিডোর ইস্যুটা কে বলেছে প্রথম? আমাদের একজন উপদেষ্টা, জনাব তহিদ সাহেব। উনি ইন্টেনশনালি না আনইন্টেনশনালি বলেছে সেটা আমি জানি না। এই করিডোর শব্দটা উচ্চারণ করেছে উনি। উনি বলেছিলেন সরকার জাতিসংঘের মাধ্যমে প্রস্তাবিত এই বিষয়টা নিয়ে ভাবছে। একবারও করিডোর শব্দটা কোথাও উচ্চারিত হয় নাই। বারবার করে সরকার থেকে ক্লারিফাই করা হচ্ছে, তারপরেও এই করিডোরটাকে ইস্যু করে নিয়ে আমাদেরকে একটা জাতীয় ক্রাইসিসের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কেন? কার স্বার্থে? অবশ্যই ইন্ডিয়ার স্বার্থে। এবং যারা এর বিরুদ্ধে কথা বলছেন, তারা ইন্ডিয়ার স্বার্থে কথা বলছেন। তারা চান না এই সমস্যার সমাধান হোক। আমাদের সরকারেরও দুর্বলতা আছে। সরকার অবশ্যই পলিটিক্যাল সরকার না, সরকারের অনেক শর্টকামিজ আছে। এই সব জাতীয় ইস্যুগুলো নিয়ে সরকারের উচিত ছিল সকল অংশীজনদের সাথে বসে সিদ্ধান্তগুলো নেওয়া। তখন সবাই ফিল করতো না আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এরকম জাতীয় ইস্যুতে। আমাদের এটাতে গুরুত্ব দিতে হবে। আমাদের পোর্ট অলাভজনক একটা জায়গা, বিমান একটা অলাভজনক জায়গা, যার এই খরচ বহন করছে দেশের জনগণ বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। আর কতদিন বাংলাদেশের মানুষ এই ভোগান্তি পোহাবে, এই ভর্তুকি দিয়ে যাবে?
অবশ্যই এর সমাধান করতে হবে। এবং আমরা মনে করি, জনগণ মনে করে, এই ইন্টিম গভর্নমেন্টই হচ্ছে এই সকল সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অথরিটি। আমাদের কোনো বিশ্বাস নেই, কোনো পলিটিক্যাল দলের উপর কোনো বিশ্বাস নেই। কারণ পলিটিক্যাল দল আজকে যারা যা বলছেন তারাও ক্ষমতায় ছিলেন বিগত বছরগুলোতে, তারা কি করেছেন বাংলাদেশের জনগণ জানেন। আমরা চাই ইন্টিম গভর্নমেন্ট এই ধরনের জাতীয় ইস্যুগুলো নিয়ে তাদের মেয়াদকালীন সময়ে সকল সমস্যার সমাধান করে যাবেন। ভারতের সাথে যাবতীয় অন্যায্য চুক্তিগুলোর পর্যালোচনা করে ঠিকঠাক করে দিয়ে যাবেন। আমরা নিশ্চিত যে সরকার ক্ষমতায় আসবে এর পরবর্তীতে তারা কেউই এই কাজগুলো করবে না। তাদের ভিতরে অবস্থান করা ভারতের দোসররা এই কাজগুলো করতে দিবে না। আমরা জাতীয় এই ইস্যুগুলো নিয়ে এই ইন্টিম গভর্নমেন্টের কাছেই আমরা সমাধান চাই, এবং এই সমাধান হতে হবে একদম কার্যকরী সমাধান, যেন পরবর্তী কোনো গভর্নমেন্ট আসলে, আবার কোনো ভারতীয় লেসপেন্সার আসলে তারা যেন সুযোগ না পায় এই সিদ্ধান্তগুলো পরিবর্তন করার। আমরা সেই কার্যকর ব্যবস্থা নিতে জোরালো আহ্বান জানাই এই অন্তর্বর্তী সরকারের প্রতি। আমাদের পূর্ণ আস্থা আছে ডক্টর ইউনূসের প্রতি। ডক্টর ইউনূস তার হিস্ট্রিতে কোনো খারাপ কাজ করেনি, তিনি দেশ ও জাতির জন্য কোনো খারাপ কাজ করবে না, আমাদের বিশ্বাস। আল্লাহ হাফেজ।